পরীক্ষা দিতে চলেছ এবং তোমাদের সিসি 13 বা 14 এই দুটি পেপারের মধ্যে কোনো একটি পেপারে বা দুটি পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমরা 100% কমনযোগ্য সাজেশন পেতে চলেছো। 100% নয়, তার থেকেও বেশি কমন পাবে। একটু ভালো করে তোমরা সাজেশনটাকে বোঝার চেষ্টা করো। জাস্ট দেখো, প্রথমে তোমাদের যাদের সিসি 13 পেপারে সাপ্লি আছে, অর্থাৎ পেপারটার নাম তোমরা প্রত্যেকে জানো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড পার্সপেক্টিভ। এখানে প্রথমেই তোমাদের 15 নম্বরের প্রশ্ন। এবার তোমরা যারা এবারে পরীক্ষা দিতে চলেছো, এবছর তোমরা পরীক্ষা দিতে চলেছো, তোমরা মনে রাখবে তোমাদের জন্য 2024 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। 6th সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 2024 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে প্রথমেই, ঠিক আছে। এবারে তোমাদের মডিউল ওয়ান থেকে দেখো, মডিউল 1 থেকে আছে তুলনামূলক জনপ্রশাসনে তুলনার গুরুত্ব আর তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 23 আর 25-এ এসেছে প্রশ্নটা। তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে একটা বিষয় তোমরা বোঝো যে এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের তৈরি করতে লাগছে না। কারণ কি, এগুলো তো 25-এ এসে গিয়েছে, গতবারে 25-এ পরীক্ষা হয়েছে, এগুলো তোমাদের তৈরি করতে লাগছে না। তোমরা করছো কি, এই 3 দাগের প্রশ্ন থেকে করা এখানে শুরু করছো। 3 দাগের প্রশ্ন দেখো, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, কমন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে শাসন মানে গভর্নেন্স বলতে কি বোঝো? শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। দুটো প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনের তুলনামূলক জনপ্রশাসনের অবদান, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে জনপ্রশাসনের উদারীকরণ ও বেসরকারীকরণের মূল মানে প্রভাবগুলি ব্যাখ্যা করো। এটা 4 নম্বর প্রশ্ন হলো। আর আরেকটি প্রশ্ন আছে 5 নম্বর প্রশ্ন, জনপ্রশাসন ও রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। এটাও 2024। এই 2024 সালের দুটো প্রশ্ন তোমরা যদি বড় প্রশ্ন ভালো করে নাও, একটা প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে। এবং তোমরা যদি চাও যে অথবা প্রশ্ন কমন পেতে, তাহলে বাকি যে কটা আছে বললাম, এই 3 থেকে তোমাদের করতে বললাম, 3 থেকে তোমাদের 7 নম্বর পর্যন্ত, ঠিক আছে, এই কটা প্রশ্ন। এবার মডিউল 2 থেকে দেখো 13 পেপারে, মডিউল 2 থেকে দেখো প্রথম যে প্রশ্নটা আছে 2025-এ এসে গিয়েছে, এই প্রশ্ন তো করতে লাগছে না। তারপরের প্রশ্ন হচ্ছে জননীতির গুরুত্ব কী, জননীতি বাস্তবায়ন কিভাবে হয়। বাকি সাজেশন আলোচনা করছি। এখানে একটা বিষয় তোমাদের বলে নিই একটু, যে তোমাদের জন্য এই পেপারগুলোর স্টাডি মেটেরিয়াল রেডি আছে, বা অন্য যে কোনো পেপারে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলো, সব স্টাডি মেটেরিয়াল আমাদের কিন্তু রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, যত তাড়াতাড়ি পারো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। চলো বাকি সাজেশন দেখে নাও। তুমি কি মনে করো রিক্সের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে আছে জননীতি তত্ত্বের মডেলের গুরুত্ব কী? এই প্রসঙ্গে জননীতির মূল মডেলগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ উদাহরণসহ আলোচনা করো। তারপরে দেখো, তারপরেই আছে জননীতির অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জননীতির রূপায়ণ বলতে কী বোঝো? জননীতির রূপায়ণের প্রধান বাধাগুলি কী কী। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, 2024-এ এসেছে, ওয়েবারকে অনুসরণ করে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। আর তুমি কি মনে করো আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের দৃষ্টিভঙ্গি যান্ত্রিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব, জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। তারপরে এই যে প্রশ্নটা আছে 4 দাগের প্রশ্ন, এটা তোমাদের করতে লাগছে না, এটা 2025 সালে এসে গিয়েছে। তারপরে ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট হচ্ছে বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি কী কী। নেক্সট এই যে প্রশ্নটা আছে 7 দাগের প্রশ্ন, এটাও করতে লাগছে না, এটা গতবারে অর্থাৎ 2025 সালে পরীক্ষায় এসে গিয়েছে প্রশ্নটা। তারপরে দেখো পরের প্রশ্ন আছে যে জনপ্রশাসনে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের বিকেন্দ্রীকরণের ধারণাগত গুরুত্ব অপরিসীম, বিবৃতি ব্যাখ্যা করো। 24 সালের প্রশ্ন মানেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা আছে এখানে বৈদ্যুতিন প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ 2024-এর প্রশ্ন। এবার মডিউল 2 দেখো 10 নম্বরের প্রশ্নে। প্রথম প্রশ্ন, যে সমাজ পরিবর্তনের প্রক্রিয়ায় আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার, বিবৃতিটির আলোকে মার্ক্সের আমলাতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করো। তারপর আছে কি
তারপরে আছে যে নেতৃত্ব প্রশাসনের জীবনী শক্তি বিবৃতিটি ব্যাখ্যা করো। নেতৃত্ব প্রশাসনের জীবনী শক্তি বিবৃতিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ভালো করে তোমাদের তৈরি করতে হবে। তারপরে আছে পরের প্রশ্ন, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, এই বিবৃতিটির আলোকে ওয়েবারের তত্ত্বায়নে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। দেখো 5 নম্বরের এই 10 নম্বরের যে প্রশ্ন, 5 নম্বর নয় 10 নম্বরের যে প্রশ্ন, এগুলো তো 100 শব্দের মধ্যে লিখতে হয়, এগুলো 1 পেজ হবে না। ঠিক আছে, তাই এগুলো একটু বেশি করে তোমাদের করতে হবে। তো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন তোমাদের সামনেই আছে, তোমরা দেখতে পাচ্ছ যে 10 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে, কারণ কোয়েশ্চেন দেখতে পাচ্ছ অনেক এখানে। কারণ কি, এখানে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে, তাই অনেক প্রশ্ন হয়েছে এখানে। এবং তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, 15 নম্বরের প্রশ্ন লিমিটেড, 15 নম্বরের প্রশ্ন কেবল 2024 করলেই তোমরা প্রায় সব প্রশ্ন কমন পেয়ে যাবে 15 নম্বরের প্রশ্ন। কিন্তু শুধু সালের প্রশ্ন 2024 সালের প্রশ্ন করলে 10 নম্বরের প্রশ্ন কিন্তু সব কমন পাওয়া যা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, তাই 10 নম্বরে একটু বেশি করে করতে হবে। এই পেপারে বাকি পোর্শনটা দেখে নাও, এবং এখানে 7 দাগ এবং 8 দাগের প্রশ্ন বাদ দেবে, কারণ এই দুটো প্রশ্ন হচ্ছে 2025 অর্থাৎ গতবারে এসে গিয়েছে, লেখাই আছে সেটা। তারপর এই দুটো প্রশ্ন একটু জোর দিয়ে করবে, কারণ 2024 সালের প্রশ্ন তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে ফেডরিক্সের বিকাশশীল প্রশাসনের মডেলের কেন্দ্রে আছে পরিবর্তনশীল শর্ত, বিবৃতিটি ব্যাখ্যা করো। আর একটা হচ্ছে যোগাযোগ নিয়ন্ত্রণের ভূমিকা আলোচনা করো। এবারে দ্বিতীয় যে পেপার তোমাদের ডিএসসিসি বলছি, এখন তো ডিএসসিসি নতুন সিলেবাসে, তোমাদের হচ্ছে CC14। ঠিক আছে, CC14 পেপার। এটা কি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। এই পেপারে তোমরা সাজেশনটা দেখো। এখানে 15 নম্বরের প্রশ্ন, প্রথম মডিউল 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন, রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো, ভালো করে দেখবে। জনপ্রশাসনে জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার উপর টিকা, ভালো করে দেখতে হবে। এবং তারপরে ভারতের কেন্দ্রীয় সরকারি কর্তৃক নিযুক্তির আধিকারিকদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে নিবন্ধ লেখো, ভালো করে দেখবে। এবং রাজ্য সরকারের প্রশাসনের সচিবালয় ও অধিকর্তার দপ্তরের পারস্পরিক সম্পর্ক ভালো করে দেখতে হবে। তারপরে জনকীর্তক দেখো, এখানে বাকিটা দেখো। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো একটু, যে এখানে টোটাল 10টা প্রশ্ন হয়ে গিয়েছে এবং শেষ দুটো প্রশ্ন 2025-এ এসেছে, মানে এখানে 8টা প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে। এই দুটো 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। আর সবথেকে গুরুত্বপূর্ণ আমি এটাকে রেখেছি, পিএমওটা এবারে সবথেকে গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, যে 10টা প্রশ্ন এখানে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ বিগত বছরে সাপ্লি পাওয়ার একটা কারণ আছে এটা, যে ছাত্রছাত্রীরা কি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন করছে, কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন তারা 2023টা দেখে গিয়েছিল। আগের পেপারটা দেখলে 2023 দেখলে মানে অনেক কমন। ঠিক আছে, বড় প্রশ্ন প্রায় সব কমন, কিন্তু এখানেই একটা খেলা, যে এখানে কিন্তু 23-এর প্রশ্ন দুটোর মধ্যে একটাও রিপিট হলো না। তাই তোমাদের আমি সাজেস্ট করবো এই দুটো সবথেকে গুরুত্বপূর্ণ। তার মধ্যে 8এরটা তো পিএমও যেটা আছে, প্রধানমন্ত্রী দপ্তরের ভূমিকা, সবথেকে গুরুত্বপূর্ণ বললাম, কিন্তু তোমরা এই 8টা প্রশ্নই দেখো, কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ, তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট। বাই চান্স আবারও যদি কোনো সমস্যা হয়ে যায়, তাই এখানে একটু বেশি পড়তে হবে। যেখানে বেশি পড়তে হবে আমি বলে দিচ্ছি, যে এই জায়গাটা একটু বেশি জোর দেবে। আর স্টাডি মেটেরিয়ালে তোমরা সমস্ত অ্যান্সার পাবে, একদম গুছিয়ে লেখা পাবে, ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন সব পাবে। যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। এবারে মডিউল 2 থেকে দেখা যাক কী হচ্ছে। মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো, এই প্রসঙ্গে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, ব্যয় নির্বাহ কমিটির গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতে প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাবরক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে জনকল্যাণকর রাষ্ট্র বলতে কী বোঝো। জনকল্যাণকর রাষ্ট্র বলতে কী বোঝো, এর সঙ্গেই আছে দেখো মনরেগার কর্মসূচির নিরিখে জনকল্যাণকর রাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন করো। এবার এখানেও তোমরা দেখো 24 সালের প্রশ্নগুলো ভালো করে গুরুত্ব দেবে। বাজেটের যে প্রশ্নটা আছে, লোকপালের যে প্রশ্নটা আছে, এখানেও তোমরা দেখো এই যে 2025 সালের প্রশ্ন, এটা কিন্তু কোনো বছরের প্রশ্ন রিপিটেড প্রশ্ন কিন্তু নয়। তাই তোমাদের এই পেপারটা যথেষ্ট সাবধানতার সঙ্গে পরীক্ষা দিতে হবে। 24 তো গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে পড়বে, তবে এখানে 8টা প্রশ্নই তৈরি করতে হবে। এই পেপারটা একদম রিস্ক নেওয়া যাবে না, যে কেউ তোমায় বলে দিল 2টো প্রশ্ন করে দেবে। আরে 2টো প্রশ্ন তো করবো, 2টো প্রশ্ন ভালো করে করবে, বাকি দেখতে হবে, না হলে কিন্তু ফেঁসে যাবে আবার। ঠিক আছে, তোমাদের সাবধান করলাম। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের জনপ্রশাসনের ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের ওপর টিকা, ভালো প্রশ্ন এটা। তারপরে দেখো এখানে বাকি তোমরা দেখে নাও। এই 24 সালের প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, দেখছো এখানে 24 সালের কমন আসছে, মানে রিপিট হচ্ছে। 25 সালের প্রশ্ন কিন্তু রিপিট হয়নি, 25-এ যেটা এসেছিলো 25-এই, কোনো রিপিটেশন প্রশ্ন কিন্তু এটা নয়। ঠিক আছে, সচিবালয় এইসব প্রশ্ন ছিল না।
একটা জিনিস এখানে খেয়াল করবে তোমরা, আমি তো অনেক সিলেবাসটা অনেক ভালো করে ঘেঁটেছি, দেখেছি যে যেগুলো 10 নম্বরের প্রশ্ন সেগুলো অনেক সময় 15তে দিচ্ছে, 15 নম্বরের প্রশ্নগুলো 10 নম্বরে দিচ্ছে, এইভাবে সালের প্রশ্ন, ইয়ারের প্রশ্ন কিন্তু এতে রিপিট হচ্ছে। যাই হোক, তোমরা যারা মানে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, এই পেপারগুলো ভালো নম্বর পেয়ে পাস করতে চাইছো, তোমরা যোগাযোগ করবে। মডিউল 2 থেকেও দেখে নাও, এখানে 25-এর প্রশ্নটা শুধু বাদ দেবে, কারণ 25-এর প্রশ্ন করে আর কোনো লাভ নেই।